আমরা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া অর্থাৎ গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়া এটা কিভাবে সম্পন্ন হয় সেটা আজকে আমরা জানতে চলেছি। উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াটাকে এক কথায় সালোক সংশ্লেষ বলে, কিন্তু পরীক্ষার খাতায় সালোক সংশ্লেষের সংজ্ঞা চাইবে। সালোক সংশ্লেষ কাকে বলে? আমরা আগের দিন লিখে দিয়েছিলাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ, শারীরবৃত্ত মানে শরীরের ভিতরে ঘটবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলো লাগবে, পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সম আয়তনের অক্সিজেন উৎপন্ন করে, তাকে বলে সালোক সংশ্লেষ। যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ 6CO2 প্লাস 12H2O, 12 অণু জল, তার সঙ্গে এখানে থাকবে সূর্যালোক, সূর্যের আলো থাকবে, সূর্যের আলো, আর থাকবে ক্লোরোফিল। এর একটার অভাব হলেও হবে না। ক্লোরোফিল সমান C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড ছিল, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে, আর গ্লুকোজ হয়েছে 1 অণু। এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। এটা হচ্ছে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। তোমাকে যদি বলা হয় সালোক সংশ্লেষের জন্য কী কী উপাদান দরকার, কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল, এই 4টি উপাদান লাগবেই। তারপরে যদি বলা হয় সালোক সংশ্লেষের জন্য কী কী কাঁচামাল লাগবে, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড এবং জল। কাঁচামাল হিসাবে কার্বন ডাই অক্সাইড এবং জল লাগে। এই যে গ্লুকোজ তৈরিটা কিভাবে সম্পন্ন হয় ওটা বুঝতে গেলে আমাদের কতগুলো শব্দের সঙ্গে পরিচিত হতে হবে। যে শব্দগুলো হচ্ছে ADP, এটার নাম হচ্ছে অ্যাডিনোসিন, ADI, অ্যাডিনোসিন, CINE, অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেট, PHOS, ফসফেট, PHAT। দায়িত্ব নিয়ে লিখে নিতে হবে। ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, ATP অ্যাডিনোসিন, ADI অ্যাডিনোসিন, CINE TRI ট্রাইফসফেট, PHOS ফসফেট, PHATE। তারপরে NADP, NADP নিকোটিনামাইড, নিকোটিনামাইড, MIDE। সিলেবল ভাগ করে করে পড়বে। নিকোটিনামাইড, MIDE। এখানে 5টা সিলেবল আছে। নিকোটিনামাইড, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, ADI অ্যাডিনোসিন, CINE অ্যাডিনোসিন ডাইফসফেট, DI। কি আছে তারপর? অ্যাডিনোসিন ডাইফসফেট, ADP। আর NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। অ্যাডিনো যে NADP নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড
তারপর কি অ্যাডিনোসিন, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কোথায় হারিয়ে গেল? নিকোটিনামাইড অ্যাডিনিন, অ্যাডিনিন এডিআই, অ্যাডিনিন এনআইএনই, অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড নিউক্লিও সিএলইও, নিউক্লিওটাইড টিআইডি, টাইড ফসফেট পিএইচওএস, ফসফেট পিএইচএটিই, নিকোটিনামাইড অ্যাডিনিন, অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। NADPH, এটা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড, নিকোটিনামাইড অ্যাডিনোসিন এডিআই, অ্যাডিনিন, নিকোটিনামাইড অ্যাডিনিন এনআইএনএ, অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড NuCleo, নিউক্লিওটাইড ফসফেট PHOS PHATE। RUBP রাইবোলোজ বা রাইবোলোজ LOGE, রাইবোলোজ বিস ফসফেট PHOS PHATE, রাইবোলোজ বিস ফসফেট। PGA ফসফো PHOS ফসফিএইচও, ফসফোগ্লিসারিক GLI, গ্লিসারিক RIC অ্যাসিড ACID। PGALD ফসফোগ্লিসারেল RAL, রেলডিহাইড HYDA, ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড, অনেকগুলো সিলেবল আছে এখানে। ফসফোগ্লিসারেলডিহাইড। এই শব্দ কটা লেখা হয়ে যায়। সংশ্লেষকারী অঙ্গ, এই সালোক সংশ্লেষকারী অঙ্গ বলো পাতা, মানে পাতাতেই সালোক সংশ্লেষটা মূলত হয়। একটা পাতার ছবি আঁকছি, আমার সঙ্গে সঙ্গে পুরো খাতার পাতা জুড়ে হবে, পুরো খাতার পাতা জুড়ে, মানে অন্তত 75% জায়গা যেন খাতার পাতার মধ্যে থাকে। সেভেন্টি 5% জায়গা থাকবে, পাতার সাইজটা বড় থাকবে। হবে হবে, তাড়াতাড়ি কর। তারপরে এর অর্ধেকটা জায়গা করে নেব পাতাটার, আর নিচের দিকটাকে দেব এরকম ডট ডট দেব। আমরা পড়ে থাকব সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো দশায় সম্পন্ন হয়। একটা হচ্ছে আলোক দশা, অন্ধ। ওই রকম ভাই পুরো পাতাটা অনেক কিছু এর মধ্যে লিখবো, নতুন পাতা নেই, নতুন হবে না ওইরকম। আরে মোটো, তোর মতো মোটা বানা। হ্যাঁ,
অনেক কিছুর ভিতর কাজ হবে। আরো নিচ থেকে এত কথা বলার সময় নেই। এই নিচের দিকে যে উপরের দিকে যে ঘটনাগুলো করব সেগুলো হচ্ছে আলোক দশা। বোর্ডের দিকে নজর। আলোক দশা। যে ঘটনাগুলো নিচের দিকে দেখাবো সেগুলো হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা, অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। আর উপরে কি? উপরে হচ্ছে আলোক দশা আর নিচে আলোক মানে আলো ছাড়া। তোমার বাড়ির লোক এসে লিখবে। আর যখন কোনো মাস্টারমশাই যখন বড়োয়ার কথা সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করতে হবে, তো এটাই তো নিয়ম হওয়ার কথা। নজর পড়ে আমরা জেনে থাকবো সালোক সংশ্লেষ। লেখো, অন্য পাতায় লেখো, অন্য পাতায় লিখবো, এখানে ঘটনাটা পরে দেখাবো। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় বা ধাপে সম্পন্ন হয়। দন্তস ময় পয় দন্ত নয় নয় সম্পন্ন হয়। কি? এক, আলোক দশা। দুই, অন্ধকার দশা। দাঁড়ি চালাও মুখস্থ। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হয়। নাম্বার 1 আলোক দশা, 2 অন্ধ। আমরা এইটা পড়ার পরে বুঝতে পারবো ওই যে গ্লুকোজের মধ্যে কার্বন পরমাণুটা কোথা থেকে এলো, অক্সিজেন পরমাণুটা কোথা থেকে এলো। সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনটার উৎসটা কি, হ্যাঁ, গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেনটা আছে তার উৎসটা কি। এ বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন, আলোক দশা, অন্ধকার দশা। এবারে হেডলাইন আলোক দশা লিখব। এই দশাটি সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট পয়লা একাদন্ত ছয়টয় ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয়। গ্রানাতে সম্পন্ন হয়। গ্রানা কীরকম দেখতে একে দেখাতে হবে? অফার আছে আজকে, গালে চড়ো আছে একটা সঙ্গে। আমরা গ্রানা স্টোমা সব আগের দিন বুঝিয়েছি তো, ব্যাস দেখে নেবে। যদি বলিস আমার দেখাতে হবে তাহলে এখন গালে চড়াবো। এই দশাটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পন্ন হয়। হলো না এখানে এখনো এই আলোক দশায় কি কি ঘটে সেটা এবার দেখি। এই দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানাতে দেখো নিম্নলিখিত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। একটু ভাষাটা চেঞ্জ করলাম। নিম্নলিখিত যে ঘটনাগুলো বলবো তার মধ্য দিয়ে সম্পন্ন হয়। নিম্নলিখিত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ঘটনা 1 মানে ঘটনা 1 কি ঘটনা?
ক্লোরোফিল অণু মানে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে থাকা ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা মূর্ধন্যআকার সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়ে ওঠে। দাঁড়ি ক্লোরোপ্লাস্টের গ্রানাতে থাকা ক্লোরোফিল অণু, মনে করো এদিকে তাকা দাদার, এটা কি বানালাম? এটা গ্রানা, থাইলাকয়েড, এটা থাইলাকয়েড, এটা থাইলাকোয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে থাকা ক্লোরোফিল অণু মানে গ্রানার মধ্যে থাইলাকয়েড আছে, এর ভিতরে ক্লোরোফিল অণু আছে। এখানে কি আছে? এই ক্লোরোফিল অণু আছে। সূর্যালোক, এখানে মনে করো সূর্য উঠেছে, সূর্য তুলে দাও, এটা সান। এবার সূর্যের কিরণ এখানে সরাসরি যাবে, আলো সরল রেখায় চলে, এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। এখানে ফোটন কণা এলো, সূর্যালোকের ফোটন কণা, এই ক্লোরোফিল অণু, এটা ক্লোরোফিল অণু। এখানে কি আছে? ক্লোরোফিল। সূর্যালোকের ক্লোরোফিল অণু ফোটন কণা শোষণ করে তেজময় হয়, উত্তেজিত রেগে ওঠে, মানে পুরো রাগে টকবক করে ফুটতে থাকে। তখন কি পাবে? আসুক বাইরের শত্রু আসুক, ফায়ারিং করে দেবে। তো এই যে রাগ হয়ে গেল ক্লোরোফিল অণু, তখন কি হলো? 2 নম্বর ধাপে কী আছে? 2 নম্বর ঘটনা হচ্ছে পরিবেশ থেকে উত্তেজিত ক্লোরোফিল অণু পরিবেশ থেকে গৃহীত জলের অণুকে ভেঙে কি করে? H+ এবং OH- আয়নে পরিণত করে। উত্তেজিত ক্লোরোফিল অণু পরিবেশ থেকে গৃহীত জলের অণুকে ভেঙে H+ OH- আয়নে পরিণত করে। ঘটনাটাকে দেখে নাও। এখান থেকে মাটি থেকে জল উঠে আসছে, এই যে জলের অণু এখানে পাতার শিরা দিয়ে এগিয়ে চলেছে, এদিকেও যাবে, এদিকেও যাচ্ছে, পাতার শিরা দিয়ে এগিয়ে চললো। যখন এখানে জল এখানে চলে গেল, তখন এই জলের অণু কি, ক্লোরোফিল তো উত্তেজিত হয়ে আছে, তখন এই জলের অণুকে ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিয়ে কী করবে? একটা H+ আয়ন করবে আর একটা OH- আয়নে পরিণত করে দেয়। এই উত্তেজিত ক্লোরোফিল অণুকে, এই যে জলের অণু এখানে আছে H2O, ভালো করে দেখে নাও, H2O এখানে আছে, দেখতে পাচ্ছিস? তাহলে বড় করে লিখে দে, H2O। এই জলের অণুকে কি করে? এই উত্তেজিত ক্লোরোফিল অণু H+ এবং OH- আয়নে ভেঙে দেয়। এখানে বিক্রিয়াটা দিয়ে দেই। H2O এই জলের অণু, এটা উত্তেজিত ক্লোরোফিল ভেঙে দিয়ে কী করে? H+ এবং OH- আয়নে ভেঙে দেয়।
প্রথম ধাপে কি করছে, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু উত্তেজিত ও তেজময় হয়। যুদ্ধক্ষেত্রে গেলেই কিন্তু মানে যারা সেনাবাহিনীর লোকরা থাকে তারা যুদ্ধ করে না, তাদের যে কমান্ডাররা থাকে তারা এমন সমস্ত কথাবার্তা ওই সোলজারদের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন সে কথাতেই রেগে উঠবে আর কি, কথাতেই তারা ফায়ারিং করার জন্য সামনে বুকটা আগিয়ে দেবে, না হলে হবে না, এমনভাবে রাগিয়ে দেবে। যেমন অনেক বাড়িতে হয়, অনেক বাড়িতে কি হয় তোমার 3 নম্বর কি, OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন থেকে একটি ইলেকট্রন বর্জিত হয়ে OH মূলকে পরিণত হয়, OH মূলকে পরিণত হয়। দাঁড়িয়ে 4টি OH মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এখানে বিক্রিয়াটা কীরকম, OH মাইনাস আয়ন একটা ইলেকট্রন বর্জন হয়ে OH মূলক হবে, এরকম 4টি OH মূলক মিলে কি করবে, 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। এই যে এখানে দেখাও, এই OH মূলক থেকে একটা ইলেকট্রন বিয়োগ করছি, বিয়োগ করলে OH মূলক হবে। এবার এখান থেকে কী হচ্ছে, এবার 4টি OH মূলক থেকে এই অক্সিজেন হয়ে বাইরে চলে যাবে আর জল হয়ে পাতার ভিতরেই থেকে যাবে। যে চালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় এইভাবে হয়, আলোক দশাতে হয়ে যায়। চলো খাতায় চালু করে দে, দেখ চালু থাকছে কিনা। আমরা কি বলছি, অন্ধকার দশার কথা বলছি। এবার অন্ধকার দশা কি বলছি, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। তোমার আগের দিন আমরা পড়িয়েছি ক্লোরোপ্লাস্টে গ্রানা কোনটা, স্ট্রোমা কোনটা। ক্লোরোপ্লাস্ট এই অন্ধকার দশা দিনের বেলায় আলো ছাড়াই ঘটে, আলো দরকার হয় না, ওর জন্য অন্ধকার দশার জন্য আলো লাগে না। ওই বিরিয়ানি রান্না করার মতো, গ্যাস ওভেনে রান্না হয়ে গেল, ওটা আলোক দশা হয়ে গেল, এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে মশলা দেওয়ার যে ব্যাপারটা, ওটা অন্ধকার, ওই রকম। এবার এটা 1 নম্বর ঘটনা হলো। 2 নম্বরে কি হয়, কথা বন্ধ, পাতার কোষে অবস্থিত RUBP রাইবোলোজ বিসফসফেট এবং পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। PGA এখানে মনে করো অন্ধকার, এখানে কি আছে, RUBP আছে, পাতার মধ্যে আছে, অন্ধকার দশায় দেখাচ্ছে এখানে। আর পত্ররন্ধ্র দিয়ে কে এলো, পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, CO2 ঢুকলো, তাহলে এদের বিক্রিয়ায় কী হবে, PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। RUBP আর এই কার্বন ডাইঅক্সাইড দুটো মিলে তৈরি করবে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। লেখা হয়ে গেছে, পাতার মধ্যে দেখিয়ে দে। এর বিক্রিয়াটা এরকম, 6 অণু RUBP প্লাস 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা বিক্রিয়ায় তৈরি হয় 6 অণু PGA
পিজিএ 6 না 12 অণু হবে, 12 অণু পিজিএ, 12 অণু পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড। হচ্ছে এবার 3 নম্বর ঘটনা কি হবে? দেখো উৎপন্ন পিজিএ, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং আলোক দশায় উৎপন্ন এটিপি ও এনএডিপিএইচ এর মধ্যে বিক্রিয়া ঘটে তৈরি হয় পিজিএএলডি। উৎপন্ন পিজিএ, আলোক দশায় অন্ধকার দশায় পিজিএ তৈরি হয়ে গেল। এই পিজিএ আর আলোক দশা উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ, কোথায় এনএডিপিএইচ? এই যে তাকাও, এনএডিপিএইচ এলো, এটিপি গেল আর পিজিএ গেল, এই তিনটা মিলে কি করবে? পিজিএএলডি, ফসফোগ্লিসারালডিহাইড। তো মনের শান্তির জন্য জানাচ্ছি, এগুলো পরীক্ষায় আসবে না। তবে কেন পড়ছি, এখান থেকে অনেক ছোট ছোট ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো যেগুলো পরীক্ষায় লাগবে। এই পুরো ঘটনাটা তো পরীক্ষা লিখতে দেবে না, কিন্তু এই বিষয়টা পড়ার মধ্যে দিয়ে এমন একটা জ্ঞান আমাদের অর্জন হবে যে জ্ঞানটার পরে বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিতে পারবো, ওই জন্য এটা পড়ানো হচ্ছে। বলে আরও 20 মিনিট দেরি হবে। তাহলে কি হলো? পিজিএএলডি তৈরি হয়ে গেছে। এবার দেখো, উৎপন্ন 12 অণু পিজিএএলডি এর মধ্যে মাত্র 2 অণু পিজিএএলডি কয়েকটি ধাপের পর 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। দাঁড়ি কি বললাম? 12 অণু পিজিএএলডি, এখানে বিক্রিয়াটা আমি দেখালাম না। এই 3 নম্বর বিক্রিয়াতে 12 অণু পিজিএএলডি তৈরি হবে। সে 12 অণু পিজিএএলডি থেকে মাত্র 2 অণু পিজিএএলডি কয়েকটি ধাপের পরে, সে ধাপগুলো দেখানো দরকার নেই, তোর ওগুলো আর পরীক্ষা লাগবে না, পরে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। তার মানে ঘটনাটা কী হলো? এই যে পিজিএএলডি, এখান থেকে কি আসবে? মানে 1 অণু গ্লুকোজ বেরোবে, C6H12O6, এখান থেকে কি 2 অণু পিজিএএলডি, এই 2 অণু পিজিএএলডি থেকে গ্লুকোজটা পেয়ে যাব। এবার মাথা উঁচু করে একটা জিনিস আমি বলতে চাইছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়
গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ, গ্লুকোজ মানে C6H12O6 তৈরি হয়। এবার দেখো তো এই যে গ্লুকোজ অণুর গ্লুকোজ অণুর কার্বন পরমাণুর উৎস, কার্বন পরমাণুর উৎস, এইদিকে তাকা, কার্বন পরমাণুর উৎসটা কি হবে? গ্লুকোজ অণুর মধ্যে যে কার্বনটা আছে, এই যে কার্বন সি, এই কার্বনটা কোথা থেকে এসছে? এ দাদা এদিকে পাত্তা। গ্লুকোজ অণুর কার্বন পরমাণুর উৎস কি হবে? এদিকে মাথা উঁচু কর, কার্বন ডাই অক্সাইড, কারণ অন্য কোথাও থেকে আর কার্বন পাওয়া যাবে না। গ্লুকোজ অণুর অক্সিজেন পরমাণুর উৎস কি? উৎস অক্সিজেন পরমাণু, জলের মধ্যে অক্সিজেন আছে, আবার কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে। এখানে অনেকে ভুল করবে, এখানে কোনটা উৎস হবে? জলের অণুর মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে। এবারে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎসটা কি? উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। এবার বলছি কেন হবে? জলের যে অক্সিজেন ওটা তো পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে চলে গেছে, আবার যে অক্সিজেনটা আছে সেটা আবার জল হয়ে গেছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনটা গেল কোথায়? আলোক দশায় যে অক্সিজেনটা ছিল ওখানে, ওটা তো নিচের দিকে আর নামেনি, ওটা ওদিকে অক্সিজেন হয়ে বেরিয়ে চলে গেছে, না হলে পরে আবার জল তৈরি হয়ে গেছে নাকি? এইটা না দেখলে বুঝতে পারতাম। আচ্ছা, গ্লুকোজ অণুর এইচ পরমাণুর উৎস, হাইড্রোজেন পরমাণু উৎসটা কি? এই যে গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেনটা আছে কোথা থেকে এলো? উৎস ও জল থেকে। বুঝতে পারছে না, কি করে বুঝলি জল থেকে? জল কেন হবে? দেখো এই যে জলের অণু ভেঙে এইচ প্লাসটা NADP এর সঙ্গে, এই যে NADPর সঙ্গে NADPH হয়েছে, ওই এইচটাই তো এখানে এসছে। অন্ধকার দশা এসছে না কি না? এই এইচটাই তো এখানে এলো, এই এইচটাই এখানে ঢুকেছে। কি তাহলে আমাদের পরীক্ষায় দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? কার্বন ডাই অক্সাইড, জল নয়, কারণ জলের অক্সিজেন হয়ে বেরিয়ে পরিবেশে চলে গেছে। আমার কথা শুনছিস না? ওদিকে আকার সঙ্গে কথাটা মিলছে, আমার দিকে তাকিয়েছে হা করে। আর এই এখানে দেখ, এই যে অক্সিজেন, জল ভেঙে অক্সিজেন, এই অক্সিজেনের যে পত্ররন্ধ্রে চলে যাচ্ছে বেরিয়ে, আরও যে অক্সিজেন থাকলো এটা আবার জল হয়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা এখানে গ্লুকোজের মধ্যে ঢুকে গেল। কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন আছে, সেই কার্বনটা হচ্ছে গ্লুকোজের কার্বনের উৎস। কার্বন ডাইঅক্সাইডের গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের উৎসটা কি? জল। কেন? এই জল ভেঙে যে হাইড্রোজেন H+ হয়েছিল, ওই H+ NADP এর সঙ্গে NADPH হয়েছে, ওটাই এখানে এসছে। তাহলে আমরা কি বুঝলাম? সালোক সংশ্লেষ মানে গ্লুকোজ তৈরির একটা প্রক্রিয়া। এই গ্লুকোজ তৈরির প্রক্রিয়া দুটো ধাপে হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। আলোক দশাটা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে, আর এটা দিনের বেলা সূর্য আলোকের উপস্থিতি হয়। কারণ সূর্যের আলো লাগে কেন? কারণ ওই সূর্যের আলোর যে ফোটন কণা ক্লোরোফিলকে উত্তেজিত করতে লাগে, কমান্ডার একটা লাগে, নাহলে সেনাবাহিনী যুদ্ধ করবে না। যদি কমান্ডার যদি না থাকে, শুধু সোলজার দিয়ে সেনাবাহিনী যুদ্ধ হবে না, তাদেরকে উত্তেজিত করার জন্য লোক দরকার হবে। দেশাত্মবোধক ব্যাপারটা তুলে ধরার জন্য একজনকে ওখানে দরকার হয়। এখানে কমান্ডারের ভূমিকা পালন করে ইলেকট্রন, ফোটন কণা পালন করে। হলো প্রক্রিয়া যেটা পড়লাম, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমাদের এরপরে এটা লেখা হয়ে গেছে, এটা ফটো তোল। এই পর্যন্ত কোনো অসুবিধা হলো বলে দাবি করবে?
সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি কি লাগে উপাদান? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য তোর গিয়ে সূর্যালোক লাগে, ক্লোরোফিল লাগে, জল লাগে, আর কার্বন ডাইঅক্সাইড লাগে। ওই জন্য গাছে জল না দিলে পরে কি গাছ মরে যায়। জল না দিলে গাছের গোড়াতে যদি আমরা তো মাটির গাছ তো নয় যে গাছ টবে বসিয়েছি, ও জল পাবে কোথাতে? আমরা যদি জল সাপ্লাই করি তবেই গাছটা জল পাবে। আর জল যদি না পায় সালোক সংশ্লেষ করতে পারবে না, সালোক সংশ্লেষ করতে না পারলে খাদ্য তৈরি করতে পারবে না, খাদ্য তৈরি করতে না পারলে ওর নিজের শরীরটাকে বাঁচাতে পারবে না, নিজের শরীর বাঁচাতে না পারা মানে মারা যাওয়া। ওই জন্যই আবার গাছ নেতিয়ে পড়ে যায়। ওই জন্যই হ্যাঁ, গাছে সূর্যালোক ঢুকতে পারে না। যদি আমি তো কোনো কিছু দিয়ে যদি ঘাস চাপা দিয়ে দিয়েছি, ওখানে কি আছে? মাটিতে জলও আছে হয়তো, হ্যাঁ, মাটিতে যদি ভিজা মাটিতে জল থাকবে, কিন্তু ঘাস মানে সবুজ, ক্লোরোফিলও আছে। আবার ওই গামলার ভিতরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে। সূর্যের আলো পৌঁছাতে পারবে না বলে ওখানে সালোক সংশ্লেষ হবে না। ওই জায়গাটা পুরো হলদে হয়ে যাবে, জ্বলে যাবে, ঘাসগুলো মরে যাবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে আমাদের এই যে সূর্যালোক, তার উৎসটা কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে সূর্যের আলো দরকার, তার উৎসটি কি? সূর্যালোক, সূর্য। এই পৃথিবীতে সূর্যই সমস্ত শক্তির উৎস। এই পৃথিবীতে সূর্যই সমস্ত শক্তির উৎস। এরপরে ক্লোরোফিলের কথা বলছি। ক্লোরোফিলের উৎসটা কি? ক্লোরোফিল হচ্ছে পাতার মেসোফিল কলার কোষ। পাতার মেসোফিল কলার কোষে বা ক্লোরোফিল আছে। তারপরে কি জল, জলের উৎসটা কি? জলের উৎস হচ্ছে পরিবেশের জল। যদি স্থলজ উদ্ভিদ হয়, তাহলে মাটির কৌশিক জল। যদি স্যার মাটির কৌশিক জল ব্যাপারটা বুঝলাম না। কৌশিক জল, কৈশিক জল, মাটির কৈশিক, কয়ইকার তালবসয়সী ক, মাটির কৈশিক জল। মাটির কৌশিক জল ব্যাপারটা কি? আরে গৌরব একটা মাটির কণা, মনে করো গৌরব মাটির কণা, দিব্যেন্দু মাটির কণা, শতবিশা মাটির কণা। এরা কি করলো? মনে করো একটা চৌবাচ্চা থেকে ডুবে উঠে এলো, একটা ডুব দিয়ে উঠে এলো। তাহলে এবার গাটা যদি না মোছা হয়, এই অবস্থায় কী থাকবে? গায়ের মধ্যে কি একটা জলের একটা আস্তরণ থাকবে না? এই জলটা মাটির কণার গায়ে লেগে থাকে। যখন মাটিতে জল দেওয়া হয়, তখন যদি তুমি 1 গ্লাস জল দাও, তাহলে পুরো জলটা কি মাটির তলায় বেরিয়ে চলে যাবে? অর্ধেকটা বেরোবে, অর্ধেকটা মাটির কণাগুলোর গায়ে এরকমভাবে লেগে থাকবে। ওই মাটির কণার গায়ে লেগে থাকা জলটাকে বলে কৈশিক জল। মাটির কণার গায়ে লেগে থাকা জলটাকে বলে কৈশিক জল। আর যারা জলজ উদ্ভিদ, তাদের জলের উৎসটা কি? জলাশয়ের জল। আর যারা বায়ুবীয় উদ্ভিদ, তাদের জলের উৎসটা কি? হ্যাঁ, বায়ুর জলীয় বাষ্প। এর জ্বলন্ত উদাহরণ আমার এই বাড়িতে এখন দেখা যাবে। আমার এই বাড়িতে যখন বেরোবি দিনের বেলা, এরপর দিন আসবি, দেখবি ওই স্বর্ণলতা গাছের ঝুলছে। ওই গাছের গোড়া কোথাও নেই, কোনো জায়গায় কোনো শেকড় নেই, কিন্তু ওর গা থেকে স্বর্ণলতা ঝুলছে এবং ওখান থেকে পাতাও বেরোচ্ছে। স্বর্ণলতা পরিবেশের থেকে জল পাচ্ছে। আর ওই যে স্বর্ণলতা গাছে যে আমি এটা লতাটা এনে রেখেছিলাম, ওর গায়ের মধ্যে যে খাবার জমা হয়ে আছে, ওখান থেকে খাদ্যরস পেয়ে যাচ্ছে। নতুন আবার ওখানে ওই স্বর্ণলতার এটা বড় হচ্ছে, মানে সালোক সংশ্লেষ করতে পারছে আর কি। পরিবেশের জল, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ওটা করতে পারে। আর কার্বন ডাইঅক্সাইড তো পরিবেশের কার্বন ডাইঅক্সাইড। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। জলের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থা থাকতে পারে। এই পড়াগুলো একটু দেখে আসবো, চেষ্টা করবি, আর না হলে আর কী হবে। ধন্যবাদ জানিয়ে দেবো।